নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের বাজারে একটা স্বতঃস্ফূর্ত র্যালি হলো বলা চলে। এই কয়েকদিন ধরে বাজারে যেটুকু র্যালি এসেছে, কোথাও না কোথাও বাজার বড় ইতস্তত করছিল, বাজারে ভীতি ছিল, বাজারে আশঙ্কা ছিল। একই সঙ্গে কন্টিনিউয়াসলি এফআইআই আউটফ্লো হচ্ছিল, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা ক্রমাগত শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছিলেন। আজকের দিনেও ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা তারা কেনাকাটি করবেন কিনা সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। কিনতেও পারেন, না কিনতেও পারেন, কিন্তু জুলাইয়ের যা ট্রেন্ড ছিল সেখানে যে প্রত্যেক দিন যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কেনাকাটি করেছেন, সেখানেও সেই দিনেও কিন্তু বাজার যেদিন উত্থান দেখেছে সেই দিনেও কিন্তু ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বিক্রি করে চলে গিয়েছেন। তবে হতে পারে আজকের দিনটা হয়তো বা একটা এক্সেপশন হিসাবে প্রমাণিত হলেও হতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখার প্রয়োজন রয়েছে যে ডলার সেইটা বিগত কয়েকদিন ধরে টাকার তুলনায় দুর্বল হয়েছে। লাস্ট ডেটা পাওয়া অবধি প্রতি ডলার ট্রেড করছিল প্রায় 95 টাকা 75 পয়সার কাছাকাছি, এবং ইউএস ডলার ইন্ডেক্স সেটা 101.46 উঠে গেছে। অর্থাৎ ক্রমাগত গোটা বিশ্ব জুড়ে ডলার শক্তিশালী হয়ে চলেছে অন্যান্য কারেন্সির তুলনায়। সুতরাং যদি মেটাল প্রাইসেসগুলোতে আপনারা পতন দেখেন, সেটা সোনা বলুন, রূপো বলুন, বা অন্যান্য বেস্ট মেটালস বা সেমি প্রেশাস মেটালস বলুন, সেইখানে পতন কিন্তু যত ডলার শক্তিশালী হবে তত বেশি চান্সেস রয়েছে বিভিন্ন মেটালসগুলোতে, অর্থাৎ বিভিন্ন ধরনের কমোডিটিসে সেখানে কিন্তু পতন আসার সম্ভাবনাটা বেশি তৈরি হয়। বিগত দুদিন ধরে জ্বালানি তেলের দাম যেভাবে পতন চলছিল, যেভাবে ক্রুড অয়েলের দাম একসময় $80 নিচেও নেমে গিয়েছিল, ব্রেন্ট ক্রুড 85-র আশেপাশে ট্রেড করছিল, আজকের দিনে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই ঘটলো। আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এইবার সরাসরি ইরান এবং আমেরিকার অর্থাৎ স্ট্রেট অফ হরমুজকে ঘিরে লড়াই হচ্ছে না, সরাসরি পৌঁছে গেছে সেই লড়াই ইরাকে কিছু জনগোষ্ঠী রয়েছে যারা ইরানের সিম্প্যাথাইজার বা ইরানের সমর্থক। এইবার আমেরিকার যে ফোর্সেস, এয়ারফোর্স, তারা গিয়ে সেই জনগোষ্ঠীগুলোকে বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, সেইগুলোকে গুঁড়িয়ে দিচ্ছে বা গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ফলে আবার লড়াই শুরু হয়ে গেছে। এবং আজকে যদি ক্রুড অয়েলের দাম দেখেন বা ব্রেন্ট ক্রুডের দাম দেখেন, বুঝতে পারবেন যে বাজার আবার ভয় পেয়ে গিয়েছে। ক্রুড অয়েলের দাম সেটা $84.44 প্রতি ব্যারেল ট্রেড করছিল, 6.5% বৃদ্ধি পেয়ে। ব্রেন্ট ক্রুড সেটা আবার $90 কাছাকাছি পৌঁছে গেছে, লাস্ট ট্রেড করছিল $89.97, 7% বৃদ্ধি নিয়ে সেটা ট্রেড করছিল। অর্থাৎ যেটুকু আশা নিয়ে ভারতীয় শেয়ার বাজার উত্থান দেখতে চাইছে, একদিন দুদিন শান্তি দেখছে, এবং তৃতীয় দিন গিয়ে আবার জেকে সেই অবস্থা, আবার যুদ্ধ শুরু হচ্ছে, আবার লড়াই শুরু হচ্ছে, আবার চোক পয়েন্টসগুলো অর্থাৎ রেড সি এবং স্ট্রেট অফ হরমুজ বিপদের মধ্যে দিয়ে পড়ছে। এরই মধ্যে ওমান তার একটি বিবৃতি দিয়েছে। ওমানের বক্তব্য যদি মেনে নেয় গোটা বিশ্ব, তাহলে আরও সংকট আসতে পারে, এবং ওমানের বক্তব্য অনুযায়ী যে ইরানের কিছুটা ক্ষতিপূরণ পাওয়া উচিত। সুতরাং ইরান যদি তারা শুল্ক বসায়, অর্থাৎ বিভিন্ন তেল এবং গ্যাসবাহী জাহাজগুলোর উপর যদি ইরান শুল্ক বসিয়ে কিছুটা টাকা তারা ক্ষতিপূরণ হিসাবে আদায় করতে পারে, তাহলে হয়তো এই যুদ্ধ বন্ধ সম্ভব। অর্থাৎ সরাসরি বলা যেতে পারে যে ইরান তারা গুন্ডা ট্যাক্স বসাতে চাইছে এবং ওমান সেটাকে সমর্থন করছে বা সেটাকে সাপোর্ট করছে। অন্যদিকে ইয়েমেনে যে হুতিজ রয়েছে তারা বলছে আমাদেরও কর চাই, অর্থাৎ আমরাও গুন্ডা ট্যাক্স বসাবো, আমরাও রেড সি দিয়ে কোনো পণ্য, কোনো তেল, কোনো কমোডিটি যাই যাক না কেন, আমাদের টাকা দিয়ে তবে রেড সি পাস করতে হবে, নতুবা আমরা বিভিন্ন জাহাজ আক্রমণ করব। বিশেষত তাদের লক্ষ্য কিন্তু সৌদি আরব। মনে রাখবেন যে সৌদি আরবের সঙ্গে এই হুতিজদের বহুকালের বিবাদ হয়ে রয়েছে, বহুকালের। হুতিজদের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ বহু যুগ ধরে চলছে। সুতরাং হুতিজদের মেন টার্গেট কিন্তু সৌদি আরবের তেল এবং গ্যাসবাহী জাহাজ।
এবং তারা যেটুকু কাজ করছে, যেটা বহুদিন ধরে চর্চা করে চলেছি, যে ইরানের ইঙ্গিত অনুযায়ী হুতিজরা কাজ করবে। ইরান যদি বলে তোমরা গোলাগুলি বন্ধ করো, তবে হুতিজরা বন্ধ করবে। সংকট আবার গভীর থেকে গভীরতর হতে চলেছে। আজকের দিন তো 7% বৃদ্ধি পেয়েছে। যেটুকু শান্তির আশা আমরা করছিলাম, আজকের দিনে যেভাবে আবার অয়েল এবং গ্যাস প্রাইসেসগুলো মুভ করলো, তার ফলে আবার নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাঁ, এটা ঘটনা। আজকের যে মুভমেন্ট ভারতীয় শেয়ার বাজারে আমরা দেখেছি, তার মাধ্যমে অন্তত এইটুকুনি বলা যেতে পারে যে ভারতীয় শেয়ার বাজারে আজকে একটা রিলিফ র্যালি এসেছে। এইটুকুনি আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি। শর্ট কাভারিং কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এসছে, কিন্তু ওভারঅল আজকের সার্বিকভাবে যদি মুভমেন্ট দেখেন বিভিন্ন ইন্ডেক্সের, সেখানে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট এসেছে বলা যেতে পারে। বিভিন্ন যে ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু পজিটিভ মুভ করেছে। বিশেষ করে আজকের সার্বিকভাবে বাজারকে টেনেছে কিন্তু ইনফরমেশন টেকনোলজি সেক্টর। যদি খেয়াল করে দেখেন যে বিগত 3-4 দিন ধরে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে লাগাতার উত্থান চলছে, লাগাতার। এবং তার কারণ থ্যাঙ্কস টু দ্য এশিয়ান মার্কেটস। 3টে মূল মার্কেট, একটা তাইওয়ানের মার্কেট, একটা জাপানের মার্কেট এবং একটা দক্ষিণ কোরিয়ার মার্কেট, যেটা বিগত 2026 ধরে আউটস্ট্যান্ডিং রিটার্ন দিয়েছিল। সেই 3টে স্টক মার্কেট, অর্থাৎ এই 3টে দেশের স্টক মার্কেট বিগত 1 মাস ধরে কোল্যাপস করে চলেছে। এবং তার কারণ আগের দিনে আলোচনা করেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচারাল কোম্পানিজগুলো রয়েছে, তারা এতখানি উত্থান দেখেছিল, এখন ওই একই স্টক তারা মাত্রাতিরিক্ত পতন দেখে চলেছে। এবং তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে এশীয় বাজারগুলো রক্তাক্ত। কেবলমাত্র খেয়াল করে দেখুন যে আজকের দিনে এশীয় বাজারগুলোতে নিক্কেই 2.5% পতন, এছাড়া তাইওয়ান প্রায় 3.9% পতন, এবং কসপি কালকে 12.5% পতন দেখেছিল কসপি, আজকের দিনেও 6.36% পতন দেখে ফেলেছে। যদিও ভারতীয় শেয়ার বাজার এখন আর এশীয় বাজারগুলোকে দেখে রিয়্যাক্ট করছে না, কারণ ভারতীয় শেয়ার বাজার বুঝে গেছে যে এই মুহূর্তে এশীয় বাজারে যে ধরনের ভোলাটিলিটি রয়েছে সেটা কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জনিত কারণে। কিন্তু ওভারঅল ভারতবর্ষের ক্ষেত্রে, মার্কেটের ক্ষেত্রে যেটা মূল ফ্যাক্টর হিসেবে কাজ করছে, সেটা অবশ্যই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি হচ্ছে, নাকি ক্রুড অয়েলের দাম সেখানে পতন আসছে। এর ওপর ডিপেন্ড করে কিন্তু ভারতীয় শেয়ার বাজারে উত্থান পতন চলছে। নিক্কেই দেখুন, যেটা এই 3টে বাজারই তো সবচেয়ে বেস্ট পারফর্মিং এশিয়ান মার্কেট ছিল, নিক্কেই 225 কেবলমাত্র 1 মাসে 11.79% পতন দেখে ফেলেছে। তাইওয়ান কেবলমাত্র 1 মাসে 11% বেশি পতন দেখে ফেলেছে। কসপি 1 মাসে 32.54% পতন ইতিমধ্যেই দেখে ফেলেছে। এবং এই যে কারেকশন চলছে, এই কারেকশন কবে থামবে আমরা কেউ জানি না, কিন্তু এই মুহূর্তে এক্সট্রাঅর্ডিনারি হাই বিটা মার্কেট হয়ে রয়েছে এই এশীয় মার্কেটগুলো। এবং বারবার ওই কথাটাই রিপিট করি, হয়তো আপনাদের শুনতে ভালো লাগে না, যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এতদিন যখন এশীয় বাজারগুলো, বিশেষত এই 3টে দেশ অর্থাৎ জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান র্যালি করছিল, তখন আইটি কোম্পানিজগুলো 30% বেশি পতন দেখে ফেলেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই যে 30% পতন ছিল এই 2026-এ, সেটা কমিয়ে আইটি এখন মাত্র 16% পতন নিয়ে ট্রেড করছে। বিগত 3 থেকে 4 দিনের মধ্যে 11%-এর কাছাকাছি কিন্তু আইটি কোম্পানিজগুলো র্যালি করে ফেলেছে, ভারতবর্ষের কথা বলছি। অর্থাৎ ভারতবর্ষের আইটি কোম্পানিজগুলো আপাতত রিলিফ পেয়েছে, সেখানে র্যালি চলছে, সেখানে কিন্তু ভ্যালু বাইং চলছে। বিভিন্ন ভালো ভালো নামি দামি যে আইটি কোম্পানিজগুলো, যেখানে সর্বাধিক পতন এসেছিল, সেই কোম্পানিজ, সেটা বড় হোক, মেজ হোক, ছোট হোক, সেখানে কিন্তু লাগাতার কেনাকাটি করছেন মানুষজন। এইবার চলে আসি আরেকটি সেক্টর নিয়ে, যে সেক্টর হঠাৎ করে আবার আশার আলো দেখেছে। এরকম নয় যে আশার আলো এর আগে দেখেনি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সেক্টর। আজকের দিনে কেন্স টেকনোলজি, যেটা সেমিকন্ডাক্টর নিয়ে ডিল করছে, অবশ্যই তার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সিস্টেম সেটা এখন অব্দি তার মূল ব্যবসা, কিন্তু তার সঙ্গে তারা সেমিকন্ডাক্টর ব্যবসায় ইতিমধ্যেই ঢুকে গেছে। সানান্দে ও স্যাট তারা প্লান্ট ইতিমধ্যেই চালু করে দিয়েছে, সেখানে সেমিকন্ডাক্টর প্যাকেজিং তারা শুরু করে দিয়েছে। প্রায় 3,700 কোটি টাকার প্রজেক্ট, সেটা তাদের স্কেলেবিলিটি দেবে, সেটা ইতিমধ্যে অপারেশনাল হয়ে গেছে।
এর সঙ্গে আজকের কেন্সের যে সাবসিডিয়ারি কেন্স সেমিকন্ডাক্টরস, তারা যে ঘোষণা করেছে তারপর থেকেই সেমিকন্ডাক্টর বিশেষ করে কেন্সে একটা দারুণ র্যালি দেখেছি, একটা ব্রেকআউট র্যালি দেখেছি বলা যেতে পারে। প্রায় 1 কোটির বেশি শেয়ার কিন্তু আজকে ট্রেডেড হয়েছে। এবার কেন্সের ক্ষেত্রে তারা কি করতে চাইছে দেখুন, কয়েকদিন আগেই ক্যাবিনেট তারা সেমিকন্ডাক্টর ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন 2 সেখানে প্রায় 1,26,000 কোটি টাকা অর্থাৎ ভারত সরকার তারা বিনিয়োগ করতে চলেছেন, সেটা সম্মতি পাওয়া গিয়েছে। এবং তাদেরকে বলা হয়েছে বিভিন্ন সেমিকন্ডাক্টর কোম্পানিজ তাদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে 15ই আগস্ট হচ্ছে ডেডলাইন, তার মধ্যে এদের প্রজেক্ট প্রপোজাল জমা দিতে হবে। এইবার কেন্স সেমিকন্ডাক্টর তারা ঘোষণা করেছে যে কেবলমাত্র ওস্যাট নয়, কেবলমাত্র সেমিকন্ডাক্টর প্যাকেজিং নয়, এখন কেন্স যেটা করতে চলেছে তারা সেমিকন্ডাক্টর তারা ফেব্রিকেশন করবে, অর্থাৎ সরাসরি সেমিকন্ডাক্টর চিপস তারা প্রডিউস করবে। 1 নম্বর। 2 নম্বর, সেমিকন্ডাক্টর তৈরি করতে যে কাঁচা মাল লাগে সেটাও তৈরি করবে কেন্স সেমিকন্ডাক্টরস অর্থাৎ কেন্স টেকনোলজির তাদের সাবসিডিয়ারি। এছাড়া এই সেমিকন্ডাক্টর যে মেটেরিয়ালস সেইটা তৈরি করতে যে যন্ত্রগুলো লাগে, সেমিকন্ডাক্টর ইকুইপমেন্টস তৈরির যে কারখানা সেটাও সেট আপ করবে হচ্ছে এই কেন্স সেমিকন্ডাক্টরস। এবং এই সমস্ত টেকনোলজির জন্য তারা বিভিন্ন গ্লোবাল জায়ান্টসদের সঙ্গে তারা জয়েন্ট ভেঞ্চারে যাবে বলে ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ এতদিন আমরা কেবলমাত্র সেমিকন্ডাক্টর ডিজাইনিং, সেমিকন্ডাক্টর প্যাকেজিং, ওস্যাট, অ্যাসেম্বলি প্রভৃতি নিয়ে বিভিন্ন কোম্পানিজগুলো তারা ডিল করছিল, অর্থাৎ ভারতবর্ষে তারা সরাসরি সেমিকন্ডাক্টর চিপসে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করছিল না। কারণ মনে রাখবেন যে সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্ট হাজার হাজার কোটি টাকার গল্প, বিপুল পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রয়োজন হয়। সুতরাং এইটা কিন্তু হাই রিস্ক হাই রিওয়ার্ড সেক্টর হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ কেউ যদি এই সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন ব্যবসায় নামতে চায় তাদের কিন্তু লিটারালি 1 কোটি 2 কোটির গল্প নয়, সেই বললাম বহু হাজার কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন রয়েছে। এবং কমার্শিয়ালি এই সেমিকন্ডাক্টর চিপস প্রোডাকশনের আগে কয়েকশো বার টেস্টিং এর প্রয়োজন রয়েছে, কয়েকশো বার হাত বদলের প্রয়োজন রয়েছে, তবে তার অ্যাপ্রুভাল আসবে, তবে সেটা কমার্শিয়াল লেভেলে প্রোডাকশন হবে, তবে সেটা বাজারে ছাড়া যাবে। এখন আমাদের মূল লক্ষ্য যে করেই হোক লোকাল সাপ্লাইকে স্ট্রেনথেন করা, নিজেদের দেশে সেমিকন্ডাক্টরস তৈরি করা। ডিজাইনিং যেরকম ইকুয়ালি গুরুত্বপূর্ণ তার সঙ্গে গুরুত্বপূর্ণ কিন্তু সেমিকন্ডাক্টর প্রোডাকশন, যেটা তাইওয়ান, চায়না, জাপান প্রভৃতি দেশগুলো এবং দক্ষিণ কোরিয়া তারা মিলে সমবেতভাবে তারা প্রডিউস করে চলেছে। এর মধ্যে আরেকটা খবর আছে এএসএম টেকনোলজিস। সেই এএসএম টেকনোলজি যেটা একটি নেদারল্যান্ডসের কোম্পানি, সেই কোম্পানিটি তারা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। কারণ এতদিন এই সেমিকন্ডাক্টরসগুলোকে তৈরি করার জন্যে যে লিথোগ্রাফি মেশিন প্রয়োজন হতো, গোটা বিশ্বে একমাত্র কোম্পানি যেটা রয়েছে সেটা কিন্তু এএসএমএল টেকনোলজিস, যেটা একটি নেদারল্যান্ডস বা হল্যান্ডের কোম্পানি। এইবার চায়না তাদের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চায়না তারা ঘোষণা করে দিয়েছে যে তারাও কিন্তু এই ধরনের লিথোগ্রাফিক মেশিন তারা প্রডিউস করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ গোটা বিশ্বে যেখানে মনোপলি কোনো কম্পিটিটর ছিল না এএসএমএল টেকনোলজিস, সেখানে চায়না তাদের কম্পিটিশন মুখে ফেলে দিয়েছে। ফলে আরও নতুন করে এই এশীয় বাজারগুলোতে আমরা সেমিকন্ডাক্টর রিলেটেড, মেমোরি চিপস লিমিটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড কোম্পানিজগুলোতে পতন দেখে চলেছি। এবং যদি এই কেন্স টেকনোলজির কথা বলেন, আজকের উত্থানে এটা প্রমাণ করে যে ভারতবর্ষ সত্যি সত্যি সিরিয়াসলি চাইছে যে তাইওয়ানের উপর ডিপেন্ডেন্স, চায়নার ওপর ডিপেন্ডেন্স, জাপান, দক্ষিণ কোরিয়ার ওপর ডিপেন্ডেন্স যাতে কমানো সম্ভব হয়। এমনিতেই তাইওয়ান ভীষণ ভালনারেবল রয়েছে। চায়না যদি চায় তারা কিন্তু ইচ্ছে করলেই তারা তাইওয়ানকে অকুপাই করতে পারে, কারণ আমেরিকার যা মনোভাব তারা তাইওয়ানকে খুব একটা সাহায্য করতে এগিয়ে আসবে না। এটা ট্রাম্পের কথা থেকে প্রায় নিশ্চিন্ত, এইটা বলা যেতে পারে। দেখ, কেন্স টেকনোলজির সঙ্গে সঙ্গে অন্যান্য ছোট ছোট সেমিকন্ডাক্টর কোম্পানিজগুলোতেও আজকে মোর অর লেস উত্থান এসেছে। এবং আমাদের দেশের কোম্পানিগুলো সেটা এই গভর্নমেন্টের যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2 তার পুরোপুরি সাহায্য নিতে পারে কিনা
বাস্তবিক ক্ষেত্রে আমরা সেমিকন্ডাক্টর আমরা কবে থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন শুরু করতে পারবো, কত সূক্ষ্মতা, এটা কেবলমাত্র সেমিকন্ডাক্টর প্রোডাকশনের প্রশ্ন নয়। তাইওয়ান সেমিকন্ডাক্টর প্রোডাকশন প্রায় শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এতখানি সূক্ষ্মতা তারা নিয়ে এসেছে। এই মুহূর্তে আমাদের সেই সূক্ষ্মতায় পৌঁছাতে কিন্তু আমাদের ওই লিপফ্রগিং করতে হবে টেকনোলজির ক্ষেত্রে। ডেফিনেটলি আমরাও করতে পারি, আমরা এতদিন এই সেমিকন্ডাক্টার্স নিয়ে মাথা ঘামাইনি, আবার বলছি। তবে এই যে নতুন কোম্পানিজগুলো উঠে আসছে, নতুন নতুন ব্যবসাগুলো উঠে আসছে, এইটা আমাদের ভরসা যোগাচ্ছে এবং সরকারের যে অ্যাক্টিভ নজর রয়েছে এই ধরনের সেক্টরগুলোর দিকে, সে ব্যাপারে আর দ্বিতীয়বার ডেফিনেটলি বলতে হবে না, কারণ এই সেক্টরসগুলোই আমাদের ভবিষ্যতের সেক্টর। এই সেক্টরগুলোতেই আমাদের যে যদি বা কোনো ধরনের সাপ্লাই চেইন ডিসরাপশন হয় গোটা বিশ্ব জুড়ে, সেক্ষেত্রে হয়তো এই সেক্টরসগুলোই আমাদের ভবিষ্যতে বাঁচাবে বা বাঁচাবার ক্ষমতা রাখতে পারে বা রাখবে বলে ধারণা। যাক, এইবার এখানে শেষ করব এবং যেটা আমাদের আপাতত লক্ষ্য হবে যে আজকে রাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা কিন্তু ফেডারেল ব্যাংকের ডিসিশন। অর্থাৎ তারা আমেরিকাতে ইন্টারেস্ট রেট বাড়াবে না কমাবে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। যদি তারা ইন্টারেস্ট রেট 1 রাখে তাহলে প্রবল সম্ভাবনা রয়েছে বিভিন্ন ধরনের রিনিউয়েবল এনার্জি কোম্পানি যারা ভারতবর্ষে, যারা আমেরিকাতে প্রডিউস করে বা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা অনেকটা রিলিফ পাবে। এমনকি ভারতবর্ষের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা যারা সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি বা প্যাকেজিং করে, তারাও কিন্তু অনেক বড় রিলিফ পাবে। কিন্তু যদি কোনো কারণে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল ব্যাংক তারা সিদ্ধান্ত নেয় যে তারা ইন্টারেস্ট রেট বাড়াবে, তাহলে কিন্তু গোটা বিশ্ববাজার তারা কিন্তু অন্তত একদিন তারা কাঁপতে বাধ্য, এইটুকুনি বলা যেতে পারে। এখানে শেষ করলাম স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের কোনো সদস্যের ভেস্টেড ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টমেন্ট বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।